করলে সে ভুলটা হচ্ছে ৫ তারিখের পরে জনগণের সরকারের প্রতিষ্ঠা না করা। এবং সবচেয়ে বড় ভুল হলো সংস্কারের আগে কোনোভাবেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। কার স্বার্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলো না? বলতেছি যে প্রথম জিনিস কি বলতে চাচ্ছিলাম তাহলে, যে জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার করা উচিত ছিল, গণভোট হতো, সংস্কার হতো, তারপর সেই সংস্কারের ভিত্তিতে নতুন সংবিধানের ভিত্তিতে আপনার কি হতো, একটা জাতীয় ইলেকশন হতো। এই ভুলটার মাসুল আজকে বোধহয় সংসদ অধিবেশনে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন যদি বলেন কার ভুলে হলো না, এটা আমাদের সবার ভুলে, এবং বলবো সবার ভুলের চেয়েও বিএনপির জেদাজেদির কারণে এই জিনিসটা হয়নি। বাংলাদেশের মানুষ যে রক্তের বিনিময়ে যে কি বলবো, যে স্বৈরশাসক ফ্যাসিস্টের হাত থেকে এদেশকে রক্ষা করলো যারা, তারা সেই রক্ষাটা করতে পারলো না। ৭১ সালে যেভাবে স্বাধীনতা আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ঠিক ৫ তারিখে এই সংবিধানের দোহায় এবং এই রাষ্ট্রপতিকে রেখে যে সরকার ব্যবস্থা ইউনূস সরকারের মাধ্যমে গঠিত হলো, সেই ইউনূস সরকার তার লক্ষ্য যেটা ছিল, ৩টা লক্ষ্য, সে লক্ষ্য যতখানি বাস্তবায়ন করা উচিত, যেমন করে বাস্তবায়ন করা উচিত সেটা পারেনি। এবং একটা জিনিস দেখেন, এনসিপি প্রথমে কী বলছিল, তারা স্বাক্ষর করতে চায়নি। কেন স্বাক্ষর করতে চায়নি? তারা চেয়েছিল যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে এটা না দেখা পর্যন্ত আমরা স্বাক্ষর করব না। লাস্টে কিন্তু তারা স্বাক্ষর করলেন। কেন স্বাক্ষর করলেন? যদি আজকে যে অবস্থাটা হচ্ছে, তো আগের থেকে বলা হয়েছে যে একই দিনে যদি গণভোট হয়, এই গণভোট নিয়ে পরবর্তী তালবাহানা হবে এবং যে সংখ্যাগরিষ্ঠ মেজরিটি পাবে সেই সংখ্যাগরিষ্ঠ মেজরিটির দোহাই দিয়ে জনগণের সার্বভৌম ক্ষমতাকে অস্বীকার করবে। এখন আপনি যেটা বলছেন, উনি বলছে ডিপ স্টেট ২৯ সাল পর্যন্ত রাখতো, ২৯ সাল ৩০ সাল এই ধরনের কথা। তাহলে তারা ওই যে মানে এখন এই তো আসে, রেজওয়ান আপা যেমন বললেন যে অনেককে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি, তাহলে আপনারা কেন সেদিন তাহলে এই নির্বাচনে অংশগ্রহণ করলেন? আসিফ মাহমুদ সাহেবের যদি কথাটা সেটাই হয়ে থাকে, ২৯ সাল কেন? আসিফ মাহমুদ সাহেবের কথা হবে যে সংস্কার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্তই কি হবে না, সংস্কার বাস্তবায়ন না হবে, নতুন সংবিধানের আলোকে যতক্ষণ এই দেশ পরিচালিত হবে না ততক্ষণ পর্যন্ত সরকার থাকার কথা। উনি এই ২৯ সালের কথা বলে তিনি আর এক বিভ্রান্তি ছড়ালেন। তার মানে মানুষের ভাগ্যের পরিবর্তন তাহলে আমাদের হাতে নেই, সবসময় অদৃশ্য শক্তির হাতে সবসময় ছিল। যেটা আমরা দেখতে পাচ্ছি এবারে নির্বাচনে, যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হলো ৪টার পরে, যেভাবে একটা মানে পরিকল্পিতভাবে একজনকে 2/3 মেজরিটি দেওয়া হলো, ইলেকশনের নামে যে তামাশা হলো, সেটাই সাজিবদের ভূঁইয়া ওটা আর একটা তামাশায় পরিণত করলেন। এক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো নেতার এই ধরনের বক্তব্য ভবিষ্যতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবে কি? এইখানে আর একটা জিনিস বল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে এনসিপি, এই কথা আমি মানতে না। এখানে ডক্টর মোহাম্মদ মানে ইউনূস উনি প্রথম জীবনে বাংলাদেশের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করলেন যেদিন আমেরিকাতে নিয়ে যে একজনকে, তথাকথিত একজনকে পরিচয় করে দিলেন উনি মাস্টার মাইন্ড। আমার বিপ্লব আমাদের সবার। দেখেন আমাদের কনস্টিটিউশন লেখা আছে উই দ্য পিপল অফ বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিতর্কিত বক্তব্যগুলো কেন দিচ্ছিলেন? তাহলে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এজেন্ডা ছিল বলেই তো ইলেকশনটা এবার তাড়াহুড়া করে তিনি করলেন। আজকে বাস্তবায়ন যেভাবে করার কথা, আদেশ যেভাবে করার কথা, তিনি আমরা বললাম কি ফেব্রুয়ারি মাসেই তিনি বিক্রি হয়ে গেলেন। কার কাছে বিক্রি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? বিক্রি কার কাছে হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করতে হবে। আপনার পর্যবেক্ষণে? আমার পর্যবেক্ষণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণের পক্ষে কিছু সুবিধা নিয়ে নিলেন, আপনি যদি নিজেও নিয়েছেন, ব্যক্তিগতভাবেও নিয়েছেন, বললাম যে যখন আমি যদি ব্যক্তিগতভাবে কোথাও বিক্রি হয়ে যায় তখন আর কোনো স্ট্যান্ডিং থাকে না, তখন আমি দেখবো দল ভারী কার আছে, কে আমাকে শেল্টার দিবে, কে আমাকে সেফ এক্সিট দিবে। এই জন্য আগে চিৎকার করে বলছি যে উপদেষ্টারা সেফ এক্সিটের চিন্তা করতেছে, মানে সেখানে কি আছে, শস্যের মধ্যে ভূত আছে। আবার আমরা একটু শস্যের ভিতর ভূত আর একটু সবুজ ভাইয়ের কাছে শুনতে। তো এই দেশে এস্টাবলিশ করা সম্ভব? 53 বছর কি তাই বলে? আমি একটা করে যদি নির্বাচন আপনাদের সামনে ধরে নিই, 73 সাল থেকে আপনি বলেন তো 91 আগ পর্যন্ত যতগুলো পার্লামেন্ট ইলেকশন হয়েছে, কোন পার্লামেন্ট ইলেকশনটা কি হয়েছে? কোন পার্লামেন্ট ইলেকশনটা, যে পার্লামেন্ট ইলেকশনটা আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছেন? আসেন, এই সংবিধানের আন্ডারে বাকশাল গঠন হয়েছে, সেটা কি গণতন্ত্র? আপনি বললেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। হ্যাঁ, বাকশাল যদি আপনার কাছে সংস্কার হয়ে থাকে তাহলে সেটা একটা চলমান প্রক্রিয়া। আমার রাশেদ ভাই একটা দলকে প্রতিনিধিত্ব করত 270 দিন। আপনি বলতে তো আপনি না, আমি নাহিদ ইসলামের কথা বলছি। তো আপনি যেহেতু জানেন যে ডিপ স্টেট,
তো এদেরকে তো রিমান্ডে আমরা নিতে পারি, জিজ্ঞাসাবাদ করতে পারি যে বাংলাদেশকে নিয়ে তাদের আসলে নতুন কি ষড়যন্ত্র বা চক্রান্ত ছিল। যে আমি যে কথা বলছিলাম, দেখেন আমাদের শাহরিয়ার ভাই অত্যন্ত বিজ্ঞ একজন মানে আলোচক এবং একই সাথে একজন বিজ্ঞ আইনজীবী। তিনি যে কথাগুলো এখানে বলে গেলেন সেটি হলো বিএনপির জেদাজেদির কারণে মানে সংস্কারটা হয়নি, নতুন সংবিধানটা হয়নি। এখন আমার প্রশ্ন হলো যে 8 আগস্ট বিএনপি কি এমন জেদাজেদি করেছিল আর আপনি সেটা জেনেছিলেন? 8 আগস্ট কেন এই বর্তমান রাষ্ট্রপতির হাতে নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা শপথ দিলেন এবং কেন শেখ হাসিনার এডিটেড সেই সংবিধান মেনে শপথ নিলেন? এখন 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস নতুনভাবে এই সংবিধানের স্বীকৃতি দিলেন এবং এই রাষ্ট্রপতির পুনর্জীবন দিলেন। এর দায় কি বিএনপি? হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে বিএনপি ওই সময় বলেনি যে আমরা এই সংবিধান চাই না, এই রাষ্ট্রপতি চাই না। একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই কথা কেন বলবে? ওই সময় তো গণঅভ্যুত্থানের শক্তি কে ছিল? গণঅভ্যুত্থানের শক্তি তো একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আসিফ মাহমুদরা এবং তাদের হাতে সমস্ত আপনার সেই ক্ষমতা ছিল। তারা চাইলেই কিন্তু এই সংবিধান তারা স্থগিত করতে পারতো, এই রাষ্ট্রপতিকে বাদ দিয়ে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারতো। শাহরিয়ার ভাই মনে হয় নোট করতেছে আরেকটি প্রশ্ন তিনি করবেন যে বিএনপি কেন সেই সময় কথা বললো না। আমার প্রশ্ন হলো যে শাহরিয়ার ভাইয়ের দল জামাত ইসলাম তারা কি প্রশ্ন তুলেছিল? তোলে নাই। এরকম অসংখ্য মানে দল কিন্তু সেই সময় প্রশ্ন তোলে নাই। পরবর্তীতে 6 মাস 1 বছর পরে যখন নাহিদ ইসলামরা এক ধরনের বিতর্কিত হয়ে গেল, বিপাকে পড়লো, তখন তারা সব দায় বিএনপির উপর দিতে থাকলো। যখন ক্ষমতা তারা আসলে লুটে পুটে খাচ্ছিল, আরামায় এসে চলছিল, মন্ত্রীপাড়ায় যখন বসবাস শুরু করলো, সেই সময় যখন ভালো লাগছিল তখন কিন্তু কোনো কথাবার্তা নাই। যে সময় থেকে এক ধরনের জনগণ ফুঁসে উঠলো যে কেন এই সংবিধান বহাল রাখা হলো, কেন আসলে এই রাষ্ট্রপতিকে বহাল রাখা হলো, তারপরে সব দায় বিএনপির। মানে মনে হচ্ছে যে নাহিদ ইসলামের উপদেষ্টা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সরকার প্রধান হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায়। এইভাবে একটা পরিস্থিতি কিন্তু তৈরি করা হয়েছিল এবং এইটা তৈরি করার জন্য কিন্তু এর পিছনে সব থেকে বড় কুশীলবের ভূমিকা ওই সময় রেখেছিল কিন্তু জামাত। আমি আরেকটা কথা ওই শুরুতে বলছিলাম, দেখেন এই যে দুষ্টু উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারে আপনার 5 জন দুষ্টু উপদেষ্টা ছিল, তারা নির্বাচন দিতে চায়নি। আমি আগেই বলেছি যে আপনার যদি আগ্রহ থাকে আমি সেটা, যেহেতু এটা অতীত হয়ে গেছে, আমি এই টকশের পরে বলবো। কিন্তু 5 জন দুষ্টু উপদেষ্টা ছিল, এমনকি ঐক্যমত কমিশনে জানাবেন না, আমাকে জানাবেন। দর্শকদের তো এখন আর সব কথা আমি ভুইয়াও বললো না, আপনিও বললেন না, দুটো একই হয়ে গেল। এটা তো সজীব ভুইয়া বলা আর আমি বলার ভিতরে পার্থক্য আছে। আমি তো সরকারে ছিলাম না, আমি এখন রাষ্ট্র পরিচালনায় নাই, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি কাজ করছি। সুতরাং এই কথাগুলো বলা আমার খুব বেশি দায়িত্ব না। এই কথাগুলো যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে তাদের আসলে বলা গুরুত্বপূর্ণ। আপনার কাছে যেতে চাই, রাশেদ খান বলছেন রিমান্ডে নিলে ওসমান হাদির হত্যাকারীদের পরিচয় বেরিয়ে আসবে। আপনি কি মনে করেন? আমি কিন্তু ডিপ স্টেটকে রিমান্ডে নেওয়ার কথা বলেছি, তাদের কাছে জিজ্ঞাসা করে। আরেকটি হচ্ছে অন্তর্বর্তী সরকার 1.5 বছরে এত সমালোচিত হওয়ার কারণ কি ছিল আসলে? আচ্ছা, প্রথমে একটু বলে না নিলে হয়, সেটা হলো আমার বিজ্ঞ সাংবাদিক ভাই বললেন সংস্কার পর নির্বাচন এটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। গণতন্ত্র কি সংবিধান দিয়ে আউটটা কনস্টিটিউশনের মধ্যে নাই, সংস্কার কমিশন এই কনসেনসাস কমিশন কনস্টিটিউশনের মধ্যে নাই, ডক্টর ইউনূস সরকার কনস্টিটিউশনের মধ্যে নাই। আবার রাশেদ একটা কথা বললেন শপথ নেওয়ার কথা, রাষ্ট্রপতির আন্ডারে শপথ নিছে, কতবার বলবো এই শপথ 3rd শিডিউলে নাই। সো আবার রাষ্ট্রপতিকে যখন বললেন যে কোনো দলের কথা না, আমরা কিন্তু সেদিন অভ্যুত্থানটা করছিলাম যাতে আর ফ্যাসিবাদ ফিরে না আসে, সেটা কোনো রকমেরই ফ্যাসিবাদ যাতে না আসে। আর অ্যাবসোলিউট পাওয়ার ক্রিয়েট অ্যাবসোলিউট ইনার্কি, এটা আমার আপনার চেয়ে কেউ ভালো জানে না। এখন আপনি বলেন যে রাশেদরা যে স্বপ্ন আমাদের জাতিকে দেখাইছিল, এটা খালি ওই জন্য প্রথমে বললাম এনসিপি ইজ নট এ অ্যালোন স্টক হোল্ডার, এবং এনসিপিকে কি প্রধান করা হচ্ছে এটা না, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেদিন রাস্তায় নেমেছে। আপনি যদি আমার প্রশ্নটা আসতেন, সরকার এত আলোচিত বলছি যে আপনার প্রশ্নের উত্তর আগে ওনাদের এই প্রশ্নগুলো একটু বলে নিয়ে তারপর আপনারটা, যেহেতু সময় সেজন্য বলে দিচ্ছি ভাই। সো সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেই চলমান প্রক্রিয়া 270 দিন আপনি পালন করে আপনি এক জায়গায় এসেছেন, আপনি সাইন করছেন, এখন আপনি তা পালন করতে চাচ্ছেন না কেন? কোথায় সাইন করেছে আপনি সেটা জুলাই সনদে? না ভাই, আপনি আপনার সময় ইন্টারাপ্ট করি না, জুলাই সনদে আপনারা সবাই সাইন করছেন, জুলাই সনদে আপনারা সবাই সাইন করছেন, এবং জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে সেটাতেও সাইন করছেন, এবং আপনারা তারই উপর ভিত্তি করে যখন একটা অর্ডার পাস হলো আপনারা কেউ এটাকে চ্যালেঞ্জ করেননি, বলেননি গণভোটে যাব না। গণভোটের হার পক্ষে আমার রাশেদ পর্যন্ত করছেন, রাশেদ পর্যন্ত গণভোটের হার পক্ষে পর্যন্ত কি করছেন, মানুষের কাছে গেছেন, হ্যাঁ ভোট চেয়েছেন। যদি রাশেদ বলেন না আমি হ্যাঁ ভোটের পক্ষে যাইনি, আমি গণভোটের পক্ষে ছিলাম না, তাহলে আমার কথা আমি পুরোটা উইথড্র করে নেব। থেকে আজকে কেন হঠাৎ করে বলছেন গণভোট অবৈধ? আজকে কেন বলতেছেন যে না এই গণভোট সংবিধানের বাইরে?
আমার মনে হয় যে আপনি মিস্টেক করতেছেন, গণভোট অবৈধ কেউ বলে নাই। এই গণভোট অবৈধ কে বলেনি? এই গণভোট অবৈধ বলছেন না আপনি, শপথই নিতে আপনি শুরুই করেন তো, শপথ দেননি। গণভোটের কোনো একটু আগে পড়তেছিলাম, আপনি বোধহয় এটা পড়েননি প্রথম আলোতে। বলেন। আইনমন্ত্রী নিজে বলছে যে এই গণভোট সংবিধানের মধ্যে নাই, রেফারেন্ডাম। তো এই গণভোট নাই, এই যে রিট পিটিশনে জাজমেন্ট হলো কবে? জাজমেন্ট হলো হচ্ছে ডেটটা। ইতিহাস দেখেন, রাজনীতির ইতিহাস বা এবারে পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ সিট ছিল 18টা। এখন যে এতগুলি সিট পেলে এটা তো একটা আশ্চর্যজনক ব্যাপার। তাহলে সেখানে কি ইঞ্জিনিয়ারিং হলো কিনা সে কত কিন্তু আছে। কিন্তু তো বিষয়টা হচ্ছে যে এগুলো তো কোনো কথা না, কথাটা হচ্ছে যে এই যে মানুষ একটা নতুন সরকার পেলো, একটা বিরোধী দল পেলো, এটাকে এই যে 15 বছর বাংলাদেশে যে একটা গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হলো, গণতন্ত্রকে আপনার কি বলে কবরস্থ করা হলো, অর্থনীতিকে ধ্বংস করা হলো, এটাকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায় সেগুলো না বলে আপনি বিতর্কিত করতে চাচ্ছেন। এবং এটার সঙ্গে এই যে ডিপ স্টেটের কথা 29 সাল, এগুলো মনে হয় একটা সংযোগ থাকলেও থাকতে পারে। কারণ আমরা এটাও তো শুনেছি যে ইউনূস সাহেবের আজকে ইউনূস সাহেব বিক্রি হয়ে গেছেন কিনা, ব্যক্তিগতভাবে আমি ইউনূস সাহেব বিক্রি হয়ে গেছেন কিনা এটা খুব মূলা মুশকিল। এখানে শব্দটা একটি খুব ডেরোগেটরি টার্ম, এটা ইউনূস সাহেবের মতো স্ট্রাকচারের সঙ্গে যায় না। ওনাকে বিক্রি হয়ে গেছে এটা বলা উচিত না, এটাকে ফ্রেমিং করতে হলে অন্যভাবে ফ্রেমিং করা উচিত। কারণ সেটা যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের অতীতকে একটু ফিরে তাকাই, আমরা তিনি যখন নোবেল পেলেন তারপর পরে তিনি ক্ষমতায় যাবার জন্য রাজনৈতিক দলও গঠন করেছিলেন। হ্যাঁ, ওই সময় প্রশ্ন ছিল যে তার নোবেলের পেছনে কোনো কারণ আছে কিনা। না, সেটা তো আমি যে কথা বলতে চাচ্ছি যে উনি যে 13 বছর চালালেন এবং ওনার আমলে অনেক সময় শোনা যায় এখন যারা বিরোধী দলে আছেন তাদের লোকজন প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় দখল করে ফেলেছে, তাদের ব্যাংক বিমা থেকে সকলে বিভিন্নভাবে ইন ডিফারেন্ট ওয়ে। এটা কিন্তু অনেক প্রমাণও পাওয়া গেছে পরবর্তী পর্যায়ে। কারণ কথাটা হচ্ছে যে এগুলো তো আপনি তর্ক বিতর্ক অনেক কিছু করতে পারবেন। কথাটা হচ্ছে আপনি যে একটা নতুন সুযোগ পেলেন, এটাকে যারা ডিজার্ভ করতে আবার চাইবে তাদের ব্যাপারে আমার মনে হয় এই জিনিসগুলি ভাবা উচিত আছে। মানে আমি মনে করি যারা বাংলাদেশের ভালো চান, সত্যিকার অর্থে যদি মনে করেন যে গণতন্ত্রে যেমন বর্তমান যিনি প্রধানমন্ত্রী উনি একটা কথা একবার বলেছিলেন যে ওনারা চান যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকুক। খুব ভালো কথা বলেছেন। আমার কথাটা হচ্ছে যে এই গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হলে কিন্তু বিরোধী দল, সরকারি দল সহ অন্যান্য রাজনৈতিক দল যারা সংসদে আছে বা সংসদের বাইরে, এটা তো রাজনীতি যারা করেন আপনি সবসময় ক্ষমতায় যাবেন তা তো না। আপনি ক্ষমতা না পাইলেই আপনি ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে এটা বললে তো হবে না, আপনার তো কোনো প্রমাণই নাই কিছু, তাই না? কারণ ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে তাহলে আপনাদের ব্যাপারে বলতে পারে জিনিসটা। কথাটা হচ্ছে যে এগুলা হলো ডিসরাপটিভ কথাবার্তা এবং এই জন্য আমি মনে করি যে সহনশীল কথাবার্তা বলা উচিত, সমালোচনাটা টু দ্য পয়েন্ট এবং কনস্ট্রাকটিভ হওয়া উচিত। না হলে তাদের অন্য কোনো এজেন্ডা আছে কিনা সেটাও তো দেখতে হবে। কারণ বাংলাদেশে তো খুব মুশকিল হয়ে গেছে যে কে যে কখন কোন এজেন্ডা নিয়ে হাঁটতেছে, এটা একটা মুশকিল। তো কাজে আমি মনে করবো যে যারা ট্রেজারি ব্রাঞ্চে আছেন তাদেরও এগুলা মানে চুলচারা বিশ্লেষণ করা উচিত। যারা বিরোধী দল আছেন তারাও এমন কোনো কথা বলা উচিত না যেটা আজকে যিনি সজীব ভুঁইয়া যে বলছেন 29 সাল পর্যন্ত, ওনারা তো সেই জোটের মধ্যেই আছেন, তো থেকে গেলেন না কেন ওটা আমি বুঝলাম না। তাহলে কি বিষয়টা এরকম যে ওনারা থেকে গেলেন না, এটারও কোনো ডিবেটটা যদি বলেই থাকে, যদি এটার কোনো আদৌ কোনো অস্তিত্ব থেকেই থাকে তাহলে থেকে গেলেই পারতেন। তাহলে বিনা ভোটে আরও 29 সাল, এরপরে কইতেন যে 39 সাল ভোটেরই দরকার না। আর সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত সবসময় সংস্কার হয়েছে, ভবিষ্যতেও হবে। এই গভর্নমেন্ট মনে করেন যদি এই যে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, এরা কিন্তু সব কিছু সংস্কার করে যেতে পারবে না। এবার নতুন নতুন আরও অনেক কিছু আসবে, সেগুলো করতে হবে। সো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এটা যে কেউ যদি বলে সংস্কার হওয়ার পরে যায় আমাদের নির্বাচন, তাহলে এটা কি 50 বছর নাকি 100 বছর নাকি 200 বছর? নোবডি নোজ। এগুলো একটু যেতে চাই রাশেদ খান আপনার কাছে, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো আপনাদের সঙ্গেই গড়ে ওঠা নেতা এবং আপনারা খুব ভালো করেই চেনা জানা। কেন সংশ্লিষ্ট ডিপ স্টেটের নির্দিষ্ট পরিচয় প্রকাশ করছেন না তিনি? এই বক্তব্য কি দেশের সার্বভৌমত্ব নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে কিনা এবং আগামী দিনে আমাদের বাংলাদেশের নতুন করে প্রশ্নবিদ্ধ করে তোলবার কোনো প্রয়াস কিনা? সবাইকে শুভেচ্ছা। আমার দুজন বিজ্ঞ আলোচক তারা চমৎকার বক্তব্য রেখেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের হাত ধরেই তার রাজনৈতিক উত্থান, এখনও পর্যন্ত সম্পর্ক আছে। এখন আমরা যেহেতু সবাই আসলে গণ অভ্যুত্থানের শক্তি, মতপার্থক্য, আদর্শিক পার্থক্য যতই থাকুক না কেন ব্যক্তিগত পর্যায়ে তো আমাদের মধ্যে সম্পর্ক আছে। তো আমি এখানে রাজনৈতিক আলাপ করব। দেখেন, তিনি যে কথা বলেছেন, ভাই বললেন যে তিনি তো চাইলে ক্ষমতায় থেকে যেতে পারতেন,
কেন থাকলেন না? আমার কথা এখানে আসলে ভিন্ন, যে আসলে তিনি যে সময় ক্ষমতায় ছিলেন তখন কেন নামগুলো প্রকাশ করলেন না, এবং সেই ডিপ স্টেট আসলে কারা, সেখানে কারা আছে। যদি আপনি এই ডিপ স্টেটের কথা বলতে পারেন তাহলে নামগুলো কেন বলতে পারছেন না? আপনি তো গণ অভ্যুত্থানের শক্তি, তাই না? ভয় কিসের? এখন তো নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। যারা ১/১১-র কুশীলব ছিল তারা তো অধিকাংশই ওই সেনাবাহিনীর ব্যক্তি বা ওইখানকার কর্তা, তাদেরকে তো এই সরকার অ্যারেস্ট করছে। সরকার তো ভয় পাচ্ছে না। সুতরাং আপনি সেই সময় যদি বলতে না পারেন, এখন বলেন নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। আমার কাছে মনে হয় আমার দুজন আলোচক তারাও আমার সাথে একমত হবে যে যারা ডিপ স্টেট, যারা আপনাকে এইভাবে আরেকটি ১/১১ সৃষ্টি করতে চেয়েছিল, আপনি যদি নামগুলো যদি না বলেন দায়িত্ব আপনাকেও নিতে হবে যে আপনি আসলে সেই ডিপ স্টেটের অংশ হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলেন কিনা, এখন আপনি ব্যর্থ হয়েছেন কিনা সেটি নিয়ে আমার প্রশ্ন আছে। দেখেন, আমি সবসময় সরকারের সমালোচনা করেছি। আজকে আমাদের শাহরিয়ার ভাই তারা তো আমার কাছে মনে হয় যে নির্বাচনের পর থেকে মোটামুটি এইভাবে সরকারের সমালোচনা করছে। আগে কিন্তু এই সরকারকে তারা 5 বছর ক্ষমতায় রাখতে চেয়েছিল। যে কথা তিনি বললেন তার কথার মধ্য দিয়ে কিন্তু আমার এই বক্তব্যের প্রমাণ রয়েছে যে সংস্কারের আগে, নতুন সংবিধানের আগে কেন জাতীয় নির্বাচন দেয়া হলো। এখন এই যে সংস্কারের কথা বলে আর নতুন সংবিধানের কথা বলে আপনি 5 বছর পর্যন্ত আপনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, এবং এই 5 বছরের স্লোগানটা কিন্তু একজন গণ অভ্যুত্থানের যিনি নায়ক ছিলেন সার্জিস আলম, যদিও তার নিয়ে অনেক বিতর্ক আছে, সে বিষয়ে আমি পরে আসব, তো তিনি কিন্তু সেই 5 বছরের বয়ানটা সামনে এনেছিলেন। আমার প্রশ্ন হলো, ওই ডিপ স্টেটের সেই যারা কুশীলব ছিল তারা কি আসলে ওই সার্জিস আলমকে দিয়ে আসলে এই বিষয়টি সামনে এনেছিল কিনা? এবং আমরা দেখি নাহিদ বলেছিলেন ডিপ স্টেটের কথা, সেটি তো আমার কথা, আমি তো সেই বিষয়ে ব্যাখ্যা দিচ্ছি। এরপরে দেখেন, না, নাহিদ বলেছিল যে উসমান হাদিকে ডিপ স্টেটের লোকজন হত্যা করেছে। আমার কথা হলো, আপনি তো জানেন, তাহলে নামটা কেন বলতেছেন না? সেই ডিপ স্টেট কার আমি তো জানি না, কিন্তু আমি জানি কতগুলো দুষ্ট উপদেষ্টা ছিল যারা আসলে নির্বাচন দিতে চায়নি। আমি তাদের নাম বলতে চাচ্ছি না, আমি এটা অপেনলি বলতে চাই না, বাট আপনি যদি মনে করেন টকশোর পরে আপনার জানার আগ্রহ আছে আমি বলবো। কয়েকজন দুষ্ট উপদেষ্টা ছিল যারা আসলে নির্বাচন দিতে 10 মার্চ চায়নি। রাজশাহীতে এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেছিলেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল ডিপ স্টেট। আমি তো সেই একই কথা বলছি। আজকে যে ডিপ স্টেটের কথা বলা হচ্ছে, সেই স্টেট আসলে কারা? নাম তো আপনাদের জানা, আপনারা জানেন। তার মানে কি, আমরা যে উসমান হাদির খুনিকে খুঁজতেছি, তাই না? তো এই খুনিকে আমরা এত কষ্ট করে কেন খুঁজতেছি? আজকে ডিপ স্টেট খুন করেছে, তাই না? স্পষ্টভাবে আপনি বলে দিচ্ছেন। তার মানে এই ডিপ স্টেটকে আপনি ধরেন, মানে আমি তার কথাই বলছি।